বাঁচানো গেল না মাইলস্টোনের শিক্ষার্থী মাকিনকেও। উত্তরায় আইমানের জানাজা, আশুগঞ্জে মাসুকা বেগমের কবরে বিমান বাহিনী ও বিএনপির আলাদাভাবে শ্রদ্ধা। জনবহুল এলাকায় আসলে কোনোভাবেই তো প্রশিক্ষণ করা যায় না। প্রশিক্ষণ বিমান উড্ডয়নের জায়গা এখানে নয়। বিমানের মতোই ফিটনেসবিহীন দেশের রাষ্ট্র ব্যবস্থা। সুনামগঞ্জে এনসিপির পদযাত্রায় নাহিদ জুলাই সনদ আদায়ে ৩ আগস্ট সবাইকে ঢাকায় আসার আহ্বান। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গেছে। ফেনীতে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত। চাঁপাইনবাবগঞ্জেও গুলিবিদ্ধ 1। শেরপুর সীমান্তে পোশিন করা হলো 21 রোহিঙ্গাকে। কাস্টম করে খাইতে বাংলাদেশে এমনি যদি লোক বেশি হয়ে যায় তাহলে তো আর চলতেছে না। কোনোভাবেই কাম্য নয়। আমরা আমাদের তরফ থেকে স্ট্রং প্রতিবাদ জানিয়েছি। কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং চলছে এবং অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হবে এবং প্রতিবাদ লিপি প্রেরণ করা হবে। সাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টি, সতর্কতা। নোয়াখালী, কক্সবাজার সহ বিভিন্ন স্থানে লোকালয়ে জোয়ারের পানি। ভোলায় 6 জেলে সহ ট্রলার ডুবি। 8 বছর ধরে ফাইল বন্দি খুলনার পানখালী সেতু প্রকল্প। দাতা সংস্থার অপেক্ষায় সেতু বিভাগ, দুর্ভোগে হাজারো মানুষ। বর্ষার সময় আমাদের যাওয়া আসা খুব অসুবিধা হয়। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, মাঝে মাঝে মনে করেন যে বৃষ্টির সময় ফেরি আসেন। চাষিরা শুধুমাত্র এই ব্রিজ না থাকার কারণে, যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে তারা কিন্তু ন্যায্য মূল্য পায় না। চুয়াডাঙ্গায় সক্রিয় মানব পাচারকারী চক্র। ইউরোপের স্বপ্ন দেখে লিবিয়ায় নিয়ে অমানবিক নির্যাতন, মুক্তিপণ আদায়। ভিডিও কলে হাত পা বাঁধে পিঠির পর পা হাত তুলে ছিল, অতিরিক্ত মারধর করতে। চাষা কিনা করি আমার মা বাপ জীবন বাঁচি নিয়ে আইছে। 20 লাখ টাকা দাবি করে মারধর করে, টাকা পয়সা যখন দিতে না রাজি না হয়। বাঁচানো গেল না মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও 2 শিক্ষার্থীকে। বার্ন ইনস্টিটিউটে বাদ-জুমা মৃত্যু হয় মার্কিন সরকারের। 7ম শ্রেণীর এই শিক্ষার্থীর শরীরের 70% পুড়ে গিয়েছিল। সংকটাপন্ন অবস্থায় ছিল বার্নের আইসিইউতে। তার আগে আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে আরেক শিশু আইমান হোসেন। তার শরীরের 45% দগ্ধ ছিল। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 50 জন। এর মধ্যে বার্নে ভর্তি আরও 5 জনের অবস্থা সংকটাপন্ন। রোগীদের ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলেও জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক নাসির উদ্দিন। এই মুহূর্তে সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দল কাজ করছেন। 15 জনের অবস্থা উন্নতির দিকে। সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। মৃত্যুটা নিশ্চিত করবার পরেই ওর কিছুক্ষণ পরেই বাচ্চার বাবার সাথে আমরা কথা বলি এবং মৃতদেহ হস্তান্তর প্রক্রিয়াটা আমি নিজে থেকে সম্পন্ন করে আসছি। অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। এবং বিভিন্ন রোগীদেরকে ক্যাটাগরিক্যালি অ্যাকচুয়ালি ভাগ করা হয়েছে, যে বেশি খারাপ যারা মাঝে এবং যাদেরকে অল্প চিকিৎসা দিয়ে ছুটি দেওয়া যাবে, সেই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে আছেন সহকর্মী শাকিল হাসান। সরাসরি যাব তার কাছে। শাকিল, যেটি আগেও জিজ্ঞেস করেছিলাম, আরও একবার জিজ্ঞেস করছি যে সংকটাপন্ন রোগীদের কি অবস্থা, এখন পর্যন্ত সর্বশেষ তথ্য কি দিতে পারবেন? মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে বিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর যারা আহত হয়েছিলেন তাদেরকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আজকে 2 জন শিশু মারা গেছেন, সকালে 1 জন, দুপুরে আরেকজন মারা গেছেন। এর মধ্যে মোট 6 জন গুরুতর ছিলেন আর থাকলেন আর 4 জন। এই 4 জনের চিকিৎসা চলছে এই হাসপাতালের চিকিৎসক। পাশাপাশি আমি আগের ঘন্টার খবরে দেখাচ্ছিলাম চীনা যে চিকিৎসকরা গত রাতে এসছেন তারাও এই রোগীদের চিকিৎসার জন্য কাজ করছেন। পাশাপাশি ভারত থেকে আসা চিকিৎসক নার্সরাও তাদের চিকিৎসার কাজগুলো করছেন এবং অন্যান্য যারা আরও আহত রয়েছেন
তাদের চিকিৎসাও এই হাসপাতালটিতে রয়েছে। এই হাসপাতালটিতেই সবচেয়ে বেশি দগ্ধ এবং পোড়া আহত যারা রয়েছেন তাদেরকে ভর্তি করা হয়েছে। এর আগে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যে তালিকা, সেই তালিকা আমরা দেখছিলাম, তারা মোট 33 জন নিহতের ঘটনার তালিকা তারা দিয়েছে আমাদের কাছে, এবং সেখানে বলা হয়েছে সিএমএইচে 15 জন মারা গেছেন, এই বার্ন ইনস্টিটিউটে 15 জন মারা গেছেন, লুবনা হাসপাতালে একজন অজ্ঞাত তিনি মারা গেছেন, আরেকটি হাসপাতালে আরেকজন মারা গেছেন। এই মোট 33 জনের নামের তালিকা স্বাস্থ্য অধিদপ্তর আমাদের কাছে সরবরাহ করেছে। এর বাইরে যে সংখ্যাটি সেটি আসলে এখন পর্যন্ত নিষ্পত্তি হয়নি, এবং আমরা চেষ্টা করছি সেই তথ্যগুলো আপনাদেরকে জানানোর, এবং এই হাসপাতালে এখন পর্যন্ত যারা যারা চিকিৎসাধীন আছেন তাদের সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। এ বিষয়ে বিকাল 5:30টায় একটি সংবাদ সম্মেলন করবে হাসপাতাল কর্তৃপক্ষ। তাজদিন, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ শাকিল। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত মাহিয়াকে মেহেরপুর ও রাইসাকে ফরিদপুরে দাফন করা হয়েছে, আর শরীয়তপুরে চিরনিদ্রায় শায়িত হবে আয়মান। এদিকে আশুগঞ্জে শিক্ষক মাসুকা বেগমের কবরে আলাদাভাবে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি ও বিমান বাহিনী। বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেলে মারা যায় মাইলস্টোনের শিক্ষার্থী মাহিয়া তাসনিম। এরপর মরদেহ প্রথমে চুয়াডাঙ্গায় দাদার বাড়ি, সকালে নেওয়া হয় নানাবাড়ি মেহেরপুরের মুজিবনগরে, সেখানে দাফন করা হয় তাকে। প্লেন অ্যাক্সিডেন্টে দগ্ধ হয় এবং সে হাসপাতালে থেকে মৃত্যুবরণ করে। তাদের যুদ্ধ বিমান আবাসিক এলাকায় কেন চালাইছে তারা জানে না। 60 বছরের আবাসিক পুরনো যুদ্ধ বিমান কেন চালাইছে। ফরিদপুরের আলফাডাঙ্গার বাজরা গ্রামের শামসুল উলুম মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়েছে রাইসা মনির। এতে স্থানীয়দের পাশাপাশি অংশ নেয় প্রশাসন ও সেনাবাহিনী। পরে বাজরা কবরস্থানে সমাহিত করা হয় মাইলস্টোনের এই শিক্ষার্থীকে। আমি দেখেই চিনছি যে এটা আমার মেয়ে। আমি এসে বললাম যে ভাই আমার এই বাচ্চাটা আমার এই বাচ্চাটা দিয়ে দেন। ওনারা আশ্বাস দিল যে ঠিক আছে, তাহলে ডিএনএ টেস্টে দিয়ে যান, আমরা এটা শেষ করে আপনারা দিয়ে দেবো। শনাক্ত করার পরেও তারা দেয় নাই। ডিএনএ টেস্ট করছে, ডিএনএ টেস্ট করার পরে এই বিগত 4 দিন পরে আমরা আজকে গতকালকে পেয়েছি। রাজধানীর উত্তরার 17 নম্বর সেক্টরের তাফালিয়া মাঠে আয়মানের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। পরে বিমান বাহিনীর হেলিকপ্টারে মরদেহ নেওয়া হয় শরীয়তপুরের ভেদরগঞ্জের বাড়িতে। ব্রাহ্মণবাড়িয়ায় মাইলস্টোনের শিক্ষক মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। এ সময় দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী ইয়ানি বলেন, জনবহুল জায়গায় বিমান প্রশিক্ষণের সুযোগ নেই। জনবহুল এলাকায় আসলে কোনোভাবেই তো প্রশিক্ষণ করা যায় না। প্রশিক্ষণ বিমান উড্ডয়নের জায়গা এখানে নয়, এটা জনবহুল এলাকার বাইরে। এই ধরনের মরা হওয়ার ক্ষেত্রে যে বিচ্ছিন্ন এলাকা, শান্তিপূর্ণ এলাকা, সেই জায়গায় হওয়া উচিত ছিল। একই সময় বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকেও মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানানো হয়েছে। এ সময় কর্মকর্তারা বলেন, দেশবাসী তার আত্মত্যাগ আজীবন মনে রাখবে। আফরোজা লামিয়া, যমুনা নিউজ। মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার শান্তি এবং আহতদের সুস্থতা কামনায় সারা দেশে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বাইতুল মোকাররম মসজিদে জুমার নামাজের পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে মাইলস্টোনে নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া করেন মুসল্লিরা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে জুমার নামাজের পর মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি মন্দির, গির্জা সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও প্রার্থনার আয়োজন করা হয়। এই সংক্রান্ত নির্দেশনা বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা হয়। ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আজও মাইলস্টোন স্কুল এলাকায় উৎসুক জনতার ভিড়। সকালে কিছুটা ফাঁকা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন বয়সী মানুষ জড়ো হন সেখানে। পুলিশ মোতায়েন থাকলেও বেলা 12টার দিকে হুড়োহুড়ি করে অনেকে প্রবেশ করেন ভেতরে। বিধ্বস্ত ভবনের ছবি তুলছেন তারা, স্মরণ করছেন নিহত শিক্ষক শিক্ষার্থীদের। অনেকেই কাটিয়ে উঠতে পারছেন না ট্রমা। দূর দূরান্ত থেকেও অনেকে এক নজর স্কুলের পোড়া ভবনটি দেখতে এসেছেন। হুড়োহুড়ি করে অনেকে প্রবেশ করেন ভেতরে। বিধ্বস্ত ভবনের ছবি তুলছেন তারা, স্মরণ করছেন নিহত শিক্ষক শিক্ষার্থীদের। অনেকেই কাটিয়ে উঠতে পারছেন না ট্রমা। দূর দূরান্ত থেকেও অনেকে এক নজর স্কুলের পোড়া ভবনটি দেখতে এসেছেন। এখানে আমার একটা ভাগিনা
পড়তো মারা গেছে, আমরা যে জায়গাটা দেখতে পারবো না। ছেলে একটু নার্ভাসি বাসাতে, আর সময় লাগবে, মানে চোখের সামনে গেলা দেখছে তো খুব খারাপ লাগছে, সেটা তো আর বলা প্রকাশ করতে পারছি না, সেজন্য আমি আসছি এটা একটু দেখতে। টিভিতে নিউজ দেখে আসছি, খারাপ লাগছে তো এখন ঢুকতে দিচ্ছে না। খালি শোক আর শোক, আর কিছু দেহের মতন নাই, কোনো খাওয়া চায় না মানুষে। এর আগে সুনামগঞ্জে পথসভা করে এনসিপি। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এদেশে যেমন বিমানের ফিটনেস নেই তেমন ফিটনেস নেই রাষ্ট্র ব্যবস্থার। জাতীয় নাগরিক পার্টি রাষ্ট্রকে আর এমন ফিটনেসবিহীন রাখতে চায় না। দুপুরে শহরের আলতাফ উদ্দিন স্কোয়ারে পথসভায় নাহিদ আরও বলেন, মুজিববাদের রাজনীতি মানেই ভারতের কাছে দেশকে বর্গা দেয়া। এ সময় কথা বলেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, রাজা আসে যায় কিন্তু পদ্ধতি সেই একই থেকে যায়। প্রশাসনের অনেকের চাটুকারিতাই বিভিন্ন প্রশ্নের জন্ম দেয়। পরে জুলাই সনদ আদায়ে ৩ আগস্ট সবাইকে ঢাকায় আসার আহ্বান জানান এনসিপি নেতারা। সুনামগঞ্জের পর সিলেটে পথসভা গণসংযোগ করবে দলটি। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে বিমানেরও ফিটনেস থাকে না। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে মানুষেরও ফিটনেস থাকে না, রাষ্ট্রেরও ফিটনেস থাকে না। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে। একটা পক্ষ রয়েছে যারা হচ্ছে সুবিধাভোগী, যারা হচ্ছে তেলবাজ, যারা হচ্ছে চাটার দল, তারা সবসময় প্রশাসনকে তারা হচ্ছে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করে। সিলেটে পৌঁছেছে এনসিপির গাড়িবহর। এ বিষয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সিলেটে এনসিপির পদযাত্রা ও পথসভার বিষয়ে সবশেষ তথ্য বিস্তারিত সব মিলে জানাবেন। যেখান থেকে মূলত এনসিপির মূল যে পথসভা, সেই পথসভার আগে আমরা দেখছি যে তারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে সিলেট এসে পৌঁছেছেন এবং আমরা দেখছি যে তারা সিলেট কেন্দ্রীয় যে শহীদ মিনার সেখানে তারা এখন পথসভায় অংশ নেবেন এবং তারপর সেখান থেকে পদযাত্রা শুরু হবে। আমরা দেখছি যে নাহিদ ইসলাম সহ তাসনিম যারা এবং এনসিপির যারা অন্যান্য যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা প্রত্যেকেই এসে মূলত এই যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে তারা এসে উপস্থিত হয়েছেন এবং নেতাকর্মীদের যে ভিড়, সেই ভিড় আসলে আমরা আজকে দুপুর থেকে আমরা দেখছি যে এই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এবং তার আশপাশ এলাকার নেতাকর্মীদের সেই ভিড় আমরা লক্ষ্য করেছি এবং আমরা দেখেছি যে এর আগে নাহিদ ইসলাম সিলেটের শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সেখানে পথসভায় অংশ নিয়েছিলেন, সংক্ষিপ্ত পথসভায়। সেখানে তিনি বলেছেন, সেখানে তিনি রাজনৈতিক বক্তব্য না দিলেও তিনি বলেছেন আগামীর বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে কোনো দাসত্ব তৈরির কারখানা হবে না, বিশ্ববিদ্যালয় হলে রাজনৈতিক সহাবস্থানের। এবং তিনি বলেছেন যে আমরা যে লড়াইয়ের মধ্যে বাংলাদেশ পেয়েছি এবং আগামী সংস্কারের মধ্য দিয়ে যে স্বপ্নের বাংলাদেশ গড়ার আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন আমাদের আসলে পূরণ হবে, সেই কথাগুলো তিনি সেই সংক্ষিপ্ত পথসভায় বলেছেন। এবং এখন যে মূল যে পথসভাটা সেটি সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এবং ইতিমধ্যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নাহিদ ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত হয়েছেন। আমরা যতটুকু জানি যে এখান থেকে মূলত পদযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরিশেষে এখানে এসে তারা যে পথসভা, সেই পথসভায় তারা মূলত অংশ নেবেন এবং বক্তব্য দিবেন। এখন আমরা দেখছি যে গুড়ি গুড়ি বৃষ্টি, সেই বৃষ্টির মধ্যেও এনসিপি যারা নেতাকর্মীরা রয়েছেন তারা মূলত এই যে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার সেখানে এসে উপস্থিত হয়েছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারের ভেতরে বাইরে যে অংশটুকু অসংখ্য মানুষ আসলে এই শহীদ মিনার বাইরে অবস্থান করছে। আমরা সেটি মূলত যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ নাবিল। সীমান্তে বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ এর গুলি ছোড়া কিংবা পুশিন কোনোটাই থামছে না। ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন 2 বাংলাদেশি, গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছেন আরও একজন। চাঁপাইনবাবগঞ্জের সিংনগর সীমান্তেও এক বাংলাদেশি বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন। এদিকে শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে আজ 21 রোহিঙ্গাকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। একের পর এক চলছে পুশিন আর বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা।
ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ হারিয়েছেন 2 বাংলাদেশি, গুরুতর আহত হয়েছেন একজন। বৃহস্পতিবার মধ্যরাতে বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা। ভুক্তভোগী পরিবারের দাবি, মাছ ধরতে সীমান্ত এলাকায় গিয়েছিলেন জাকির হোসেন মিল্লাত, মোহাম্মদ লিটন ও মোহাম্মদ আফসার। বিনা উস্কানিতে তাদের গুলি করা হয়েছে। 11:30টার দিকে মাছ ছাড়তে গেছিল, আর তারা 4 জনে গেছিল। 4 জন যাইতে যাইতে ধরেন না বর্ডারের কাছাকাছি গেছে, কাছাকাছি যাওয়া তারা সিল্লেজেন উঠছে, সিল্লানির লগে তারা একজন চলিয়েছে, আর তিনজনেতে 2 জনে গুলিবিদ্ধ হয়েছে। ইন্ডিয়াতে একজন লাশ নিয়ে গেছে, তারা তো অতীতে এরকম কাহিনী হয়েছে, লাশ নিয়ে যাওয়ার পর তারা অস্বীকার করে, কিন্তু এটা নিয়ে যাওয়ার সময় কিন্তু দেখছি। বিজিবি জানায় রাত 12:30টায় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ এর সদস্যরা। গুলিবিদ্ধ হন 3 জনই। মিল্লাত ও আফসারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে প্রাণ হারায় মিল্লাত। অন্যদিকে গুলিবিদ্ধ লিটনকে সীমান্ত এলাকা থেকে নিয়ে যায় বিএসএফ। দেশটির একটি হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার। লিটনের মরদেহ ফিরিয়ে আনার চেষ্টা চলছে। বাঁশপদুয়া এলাকায় 2164 12S পিলার নাম্বার আমার গুতুমা বিউপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটে, যেটা কোনোভাবে কাম্য নয়। আমাদের বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয় বিএসএফ কর্তৃক। আমরা মিল্লাতকে এখানে আসার আগে মৃত হিসাবে আমরা পাই, আর আফসার ওনাকে আহত হিসাবে পাই। চাঁপাইনবাবগঞ্জের সিংনগর সীমান্তে বিএসএফ এর গুলিতে আহত হয়েছেন পণ্ডিতপাড়া গ্রামের মোহাম্মদ সেলিম। বৃহস্পতিবার ভোরে কয়েকজন সীমান্ত এলাকায় গেলে তাদের লক্ষ্য করে গুলি চালায় দৌলতপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা। গুলিবিদ্ধ সেলিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। গুলির সাথে সমানে চলছে পুশিন। শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে 21 রোহিঙ্গাকে পুশিন করেছে বিএসএফ। গভীর রাতে নাকোগোয়া এলাকা দিয়ে তাদের বাংলাদেশ ভূখণ্ডে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে 21 রোহিঙ্গাকে আটক করে বিজিবি টহল দল। গত রাত্রে আপনার রাত 1টার দিক দিয়ে আপনার ওই ইন্ডিয়া বর্ডার যে আপনার কাকাটাতের বেড়া আছে, এরা উপরে বিএসএফ এটা পুশিন করছে। সকালবেলা শুনতেছি যে ইন্ডিয়া থেকে 3 নম্বর গেট দিয়া আপনার লোক পার করছে 21 জন। আটককৃতদের মধ্যে 5 জন পুরুষ, 5 জন নারী এবং বাকিরা শিশু ও কিশোর। আটককৃত রোহিঙ্গাদের দেয়া তথ্য যাচাই বাছাই করা হচ্ছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। সাগরে নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হচ্ছে। নোয়াখালী ও কক্সবাজারের লোকালয়ে ঢুকে পড়েছে জোয়ারের পানি। বৃহস্পতিবার রাত থেকে দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে বরিশাল, চট্টগ্রাম বিভাগ সহ বিভিন্ন স্থানে। বইছে দমকা হাওয়ার সাথে উত্তাল সাগর। নোয়াখালীর হাতিয়ার নিম্নাঞ্চলে ঢুকেছে জোয়ারের পানি। এছাড়া ভারী বৃষ্টিতে জেলা সদর, কবিরহাট, কোম্পানিগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় আবারও পানি জমেছে। হাতিয়ায় নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়ার নিম্নাঞ্চলেও জোয়ারের পানি ঢুকেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি আজ বিকাল নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। জারি আছে সতর্কতা। জলবদ্ধতার চিত্র জানাতে নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, জলবদ্ধতার সর্বশেষ চিত্র জানাবেন। এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি কি দেখছেন? তাজনীন, এই মুহূর্তে ঝড়ো বাতাস রয়েছে, তবে বৃষ্টি এখন এই মুহূর্তে নেই। তবে এখন থেকে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হয়েছে, অর্থাৎ যে বৃষ্টি গতকাল থেকে শুরু হয়েছে, কখনো হালকা কখনো ভারী বৃষ্টি হচ্ছে। এবং এই বৃষ্টিপাতের ফলে নোয়াখালীর বেগমগঞ্জ, সদর, সোনাইমুড়ি, সেনবাগ এবং কবিরহাটে নতুন করে আসলে জলবদ্ধতার অবস্থা সৃষ্টি হয়েছে। এবং আমি বিশেষ করে যে এলাকায় রয়েছি বেগমগঞ্জের এটি একলাশপুর এলাকা, এখানে আসলে গেল 15 দিন ধরে এভাবে পানি জমে আছে। এবং এই বর্ষা এটি আসলে বলা যায় চতুর্থবারের মতো জলাবদ্ধতা। এবং গতকাল থেকে যে বৃষ্টি হয়েছে, এখানকার স্থানীয় মানুষ যারা যেটি বলছেন যে আসলে প্রায় 3 থেকে 4 ইঞ্চি এতে পানি বেড়েছে। এবং আবহাওয়া অফিস যেটি বলছে যে আগামী আরও কয়েকদিন বৃষ্টি হতে পারে। তো আসলে আপনি বুঝতে পারছেন যে এই এলাকার জলাবদ্ধতার কী অবস্থা হতে পারে। এছাড়া জেলা শহরের বিভিন্ন এলাকা কয়েকটি এখন পানি নতুন করে পানি উঠেছে। এছাড়া আপনি যেটি বলছিলেন যে আসলে নোয়াখালীর হাতিয়ার সাথে নোয়াখালীর এবং সারা দেশে নৌ যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। এবং দুই পাড়ে আসলে অনেক যাত্রী জমা হয়ে আছেন, তারা আসলে কোথাও যেতে পারছেন। এছাড়া মাছ ধরার যে ট্রলারগুলো রয়েছে সেগুলো নিরাপদ স্থানে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে। এছাড়া আসলে ঝড়ো বাতাস এবং বৃষ্টির কারণে সাগর উত্তাল রয়েছে এবং বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। এবং আসলে নতুন করে যে নদী ভাঙন সেটি আসলে আরও তীব্র আকার ধারণ করেছে। এবং সেখানকার যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেগুলো আসলে অতিরিক্ত জোয়ারের পানিতে 3 থেকে 4 ফুট উচ্চতায় আসলে পানি বেড়েছে। সে কারণে যে নিজুমদ্বীপ, ঢালচর বা নলের চর, চেয়ারঘাট এলাকা বা টাঙ্কির
টাঙ্কিরঘাট এলাকা, সেখানে আমি দেখেছি যে টাঙ্কির বাজারও সে কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে। এবং এখানে স্থানীয় মানুষ যেটি বলছেন যে আসলে ঝড়ো বাতাস এবং বৃষ্টির সাথে যে তারা স্থানীয় যে কাটাল চলছে, অর্থাৎ অমাবস্যা চলছে, সে কারণে আসলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। তো প্রশাসনের পক্ষে বলা হচ্ছে যে তারা আসলে এই জলাবদ্ধতা দূর করার জন্য তারা বিভিন্ন খালের যে অবৈধ স্থাপনা, উচ্ছেদ বা বাঁধ সেগুলো তারা কাটছেন। তারা মনে করছেন যে আসলে খুব জলাবদ্ধতা থেকে তারা নিষ্কৃতি দিতে পারে নোয়াখালীবাসীকে। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সবুজ। বৃষ্টিতে কুড়িগ্রাম শহর রক্ষা নিয়ন্ত্রণ বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। বিভিন্ন সময় সংস্কার কাজ হলেও রয়েছে নানা অনিয়মের অভিযোগ। এছাড়া নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় বন্যা নিয়ে শঙ্কিত স্থানীয়রা। তবে বাঁধ সংস্কারে দ্রুত কাজ করার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। কুড়িগ্রামে ধরলা নদীর পাশ ঘেঁষা শহর রক্ষা বাঁধ এটি। বৃষ্টিতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে বড় বড় গর্ত। স্থানীয়দের অভিযোগ, বাঁধটি অতি গুরুত্বপূর্ণ হলেও সিসি ব্লক, ইট না বসিয়ে শুধুমাত্র বালু ফেলে করা হয়েছে সংস্কার কাজ। এতে সামান্য বৃষ্টিতেই ধসে যাচ্ছে বাঁধের বিভিন্ন অংশ। এছাড়া ভুরুঙ্গামারী, নাগেশ্বরী উপজেলার অনেক স্থানে এখনো কাজই শুরু করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। লাপাত্তাও রয়েছেন কয়েকজন। এমন পরিস্থিতিতে আতঙ্ক বিরাজ করছে নদী তীরবর্তী বাসিন্দাদের মাঝে। বৃষ্টিতে হয়তো এখানে ভাঙে, ওখানে ধুতরা হয়, ওখানে খাল বাগার হয়, চলাফেরা কষ্ট হয়ে যায়। পানি যাওয়ার রাস্তা নাই, এইরকম ভাঙি গেছে। এই বাঁধটা কোনোখানে ঠিক নাই। দুই সাইডে মনে করেন উঁচু করে, মাঝখানে ডাউন করার পরে এখন মনে করেন বৃষ্টি হলে মনে করেন মানে ধোয়া যায়, যে মনে করেন গর্ত হয়ে থাকে। পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা জানান, জেলায় ১২৫ কিলোমিটার নতুন বাঁধ নির্মাণ ও পুরাতন বাঁধ সংস্কারের কাজ চলমান রয়েছে। এছাড়া বাঁধের ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে কাজ করার পাশাপাশি ব্যবস্থা নেওয়া হচ্ছে অনিয়মিত ঠিকাদারদের বিরুদ্ধেও। প্রায় ১২৫ কিলোমিটার আমরা বাঁধের মেরামত কাজ এবং নতুন করে নির্মাণ করছি। কিছু কিছু বাঁধে বৃষ্টিতে রেইনকাট সৃষ্টি হয়েছে, এর মধ্যে চলমান ঠিকাদারের কার্যক্রম চলমান রয়েছে, এরকম বাঁধও আছে। তাদেরকে আমরা জানিয়েছি ইতিমধ্যে যে রেইনকাটগুলো ঠিক করে দেওয়ার জন্য। বাঁধ রক্ষায় স্থায়ী পদক্ষেপের তাগিদ নদী পাড়ের বাসিন্দাদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। খুলনার পানখালী নদীতে সেতু নির্মাণ প্রকল্প ৮ বছর ধরে ফাইলবন্দি। দাতা সংস্থার অপেক্ষায় সড়ক বিভাগ। কবে সেই অর্থ মিলবে জানা নেই কারো। সেতুর অভাবে দুর্ভোগে দাকপের মানুষ, বঞ্চিত উন্নয়ন থেকেও। সড়ক পথে খুলনা শহর থেকে দাকপের দূরত্ব ৩০ কিলোমিটার। পথে পানখালী নদী, কিন্তু সেখানে নেই সেতু, তাই পারাপারে ভরসা ফেরি আর নৌকা। প্রতিদিন হাজারো মানুষ পাড়ি দেন নদী। এক একটি ফেরি ছাড়তে কখনো সময় লাগে ৮ ঘন্টা, কখনো বা ১ ঘন্টা। তাই ঘাটেই কেটে যায় দীর্ঘ সময়। অনেকে নৌকায় ঝুঁকি নিয়ে নদী পাড়ি দেন। বর্ষায় ভোগান্তি বেড়ে যায় আরও। যখন আপনার সিগন্যাল থাকে, মানে আমরা তো রেগুলার যাতায়াত করি, মানে ভয় লাগে। অনেক সময় দেখি যে বাইক ঠেক পড়ে যায়, অনেক ছোটোখাটো দুর্ঘটনাও ঘটে। আমি যখন একটা রুগী নিয়ে এসে এই জায়গায় দাঁড়াই, মনে করেন ঘন্টার পর ঘন্টা কেটে যায়। মাঝে মাঝে মনে করেন যে বৃষ্টির সময় ফেরি আসে না। ব্রিজ থাকলে তো 10টা রাত 12টা একটা ঘন্টা যাতায়াত করা যায়। বর্ষার সময় আমাদের যাওয়া আসা খুব অসুবিধা হয়। এই যে আমাদের পরীক্ষার সময় যাওয়া আসা, এখানে ব্রিজ হলে খুব ভালো হতো। সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা নেই, তাই উন্নয়নেও পিছিয়ে দাকপ। সিন্ডিকেটের হাতে বন্দী কৃষকরা। পর্যটন খাতেও বিকাশ ঘটছে না বলে মনে করেন সচেতন মহল। দাকপ একটা কৃষি সম্ভার এলাকা। এখানে বছরে তরমুজের চাষটা কিন্তু ব্যাপক হয়। এই চাষিরা শুধুমাত্র এই ব্রিজ না থাকার কারণে, যোগাযোগ ব্যবস্থা না থাকার কারণে তারা কিন্তু ন্যায্য মূল্য পায় না। সিন্ডিকেটের কাছে ব্যবসায়ী চাষিরা জিম্মি হয়ে যায়। সড়ক কমপ্লিট, অথচ ব্রিজ কমপ্লিট না। খুলনার দক্ষিণেই একটাই ব্রিজের এত বেশি প্রয়োজন, যেটা সাধারণ মানুষ থেকে শুরু করে, মানে কি বলে, এটার ইন্ডাস্ট্রিয়ালরা শুরু করে সবাই বিপদগ্রস্ত। 2017 সালে পানখালী নদীতে সেতু নির্মাণের উদ্যোগ নেয় সড়ক বিভাগ। নাম দেয়া হয় ঝপঝপিয়া সেতু। পাঠানো হয় প্রকল্প প্রস্তাব। এরপর কেটে গেছে 8 বছর। জাইকা, চায়না, কুয়েত সহ বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠান এটা ভিজিট করে গেছেন, এবং তাদের কাছে যখন এটা ফিজিবল মনে হবে, তারা যখন ডোনেট করতে রাজি হবেন, তখন এই ব্রিজের কার্যক্রম শুরু হবে। সড়ক বিভাগ জানিয়েছে সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 782 কোটি টাকা। তার আগে দুপাশে সংযোগ সড়কের কাজ শেষ হয়েছে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ।
মাদারীপুরে দেশি বিদেশি অস্ত্র সহ 6 জনকে আটক করেছে যৌথ বাহিনী। দুপুরে সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘুনশি গ্রামের কয়েকটি বসতবাড়িতে অস্ত্র মজুদ আছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একটি পিস্তল, ইয়ারগান, ম্যাগাজিন, কাটা রাইফেল এবং 125 রাউন্ড গুলি সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও 5টি মোবাইল ফোন ও একটি ট্যাব জব্দ করা হয়। পরে আটককৃতদের সদর থানায় হস্তান্তর করা হয়। একটি 303 কাটা রাইফেল, একটি বেসবল ব্যাট, দুটি স্টিলের গিয়ার চাকু, দুটি চাইনিজ কোরাল, 7টি রামদা সেখান থেকে জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র এবং মালামাল। গ্রামের সাধাসিধে মানুষদের ইউরোপে পাঠানোর রঙিন স্বপ্ন দেখানো তাদের প্রথম কাজ। আগ্রহী মানুষদের টার্গেট করে লাখ লাখ টাকার বিনিময়ে ইউরোপের পরিবর্তে নেওয়া হয় লিবিয়ায়। এরপর সেখানে গেম ঘর বা মাফিয়া ঘরে আটকে রেখে চালায় অমানসিক নির্যাতন। মারধরের অডিও ভিডিও বাড়িতে পাঠিয়ে দফায় দফায় আদায় করে বিপুল অঙ্কের মুক্তিপণ। ভাগ্য সহায় থাকলে কেউ কেউ বেঁচে ফেরেন, তবে বেশিরভাগের মেলে না খোঁজ। অথচ মানব পাচার চক্রের সদস্যরা বাংলাদেশেরই, কিন্তু তারাও আইনের ফাঁক গলে থাকছেন ধরাছোঁয়ার বাইরে। সহকর্মী নাফিস আহমেদের ছবিতে জিসান আহমেদের অনুসন্ধান। জীবিকার তাগিদে ইতালি যেতে চায় গ্রামের অনেকেই। সেই সুযোগে শক্তিশালী কয়েকটি চক্র গড়ে উঠেছে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায়। তারা বৈধ অবৈধ পথে ইউরোপে পাঠানোর স্বপ্ন দেখিয়ে নিচ্ছেন লিবিয়ায়। এরপর সেখানে জিম্মি নির্যাতন। মুক্তিপণ দিয়েও মিলছে না নিস্তার, খোঁজ মিলছে না অনেকের। গেম ঘর কিংবা মাফিয়া ঘর থেকে বেঁচে ফেরার সংখ্যাও খুবই সামান্য। জীবিত ফেরার পর বাড়িতে এসেও হামলা মামলায় কাবু এসব মানুষ। ঘর বাড়ি আমার সব মন সম্পূর্ণ আমি বেচা কিনা করি, আমার মা বাপ জীবন বাঁচি নিয়ে আইসি আবার ফের এখানে মামলা হামলা বিভিন্ন রকম টর্চারিং আমার পর 20 লাখ টাকা দাবি করে, মারধর করে, টাকা পয়সা যখন দিতে না রাজি না হয় তখন মন করে মারধর করে। হাতে পায়ে যেভাবে আপনার পুলিশ রিমান্ডে নিয়ে থাকে বাংলাদেশে, ওইভাবে টর্চার ছেলে আপনার যেভাবে ডাকে একদম ওইভাবে। অনুসন্ধান বলছে আলমডাঙ্গা ঘিরে মানব পাচার চক্রের দুটি গ্রুপ বেশ সক্রিয়। একটি চক্র লিবিয়া প্রবাসী বেলগাছি গ্রামের সাগরের নিয়ন্ত্রণে, আরেকটি নিয়ন্ত্রিত হয় পার্শ্ববর্তী কুষ্টিয়ার পাটিকাবাড়ি এলাকার রবিজুলের ইশারায়। আলমডাঙ্গায় রয়েছে তার স্থানীয় প্রতিনিধি। সাগরী মেইন ওরা বলছে যে এই পাশের ঘরটি এখান দিনে পাশের ঘর রাখে আবার বলে যে সে কি মাফিয়ারা ধরিয়েছে, ওই মাফিয়া ওই ধরো সব। কন্ট্রাক্ট ছিল 12 লাখ টাকা। 12 লাখ টাকা দেওয়ার পরে ছেলে আটকে রাইকে হলো, রাইকে মাছ ধরে ভিডিও কলে হাত পা বাইন্ধে পিঠির পর পা তুলে ছিল, অতিরিক্ত মাছ ধরে তো। একাধিক মামলার আসামি হয়ে এলাকা ছাড়া সাগর চক্রের সদস্যরা। তাদের বাড়িতে গিয়েও কারো পাওয়া যায়নি। আটক হয়েছেন একজন। কুষ্টিয়ার রবিজুলও আটক হয়েছেন, তবে তার স্থানীয় প্রতিনিধি এই অভিযোগ মানতে নারাজ। আমি কিছু জড়িত নাই তো। তারপরে আর্মির ওখানে আমি পরে আর্মিরা আমাকে ডাকলো, ওকে ডাইকে আর্মিরা ওখানে দেখা যাচ্ছে কোনো সমাধান টানতে পারল না। আমি যদি দোষী হতাম ভাই তাহলে তো আর্মিরাই ওখানে তো সমাধান পেয়ে। সম্প্রতি শুধু আলমডাঙ্গা উপজেলায় মানব পাচার আইনে মামলা হয়েছে অন্তত 4টি। মূল হোতাদেরও আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। দেশের মধ্যেও থাকে না, বাইরে থেকে একটা সিন্ডিকেট পরিচালনা করে। তাদের জন্য আমরা যখন মামলা তদন্ত করে নাম ঠিকানা সঠিক পেলে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় তাদেরকে নাম ঠিকানা যাচাই করে তাদের দেশে আনার আমরা বিভিন্নভাবে চিঠির মাধ্যমে চেষ্টা করি। গত কয়েক মাসে আলমডাঙ্গার বিভিন্ন গ্রাম থেকে অবৈধ পথে ইতালির উদ্দেশ্যে পাড়ি জমিয়ে লিবিয়ায় আটক শতাধিক মানুষ। এই যেমন একই গ্রামের 37 যুবক লিবিয়ায় যে মানবেতর দিন কাটাচ্ছেন, অথচ এই অভিযোগে অভিযুক্ত অপরাধী চক্র ঠিকই আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে পড়ছেন। তাই সংশ্লিষ্টরা বলছেন, দেশীয় এবং দেশের বাইরে এই চক্রের যারা সদস্য রয়েছেন তাদেরকে আইনের আওতায় আনতে সমন্বিত আইনি কাঠামো প্রয়োজন। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।